নির্বাচনী সহিংসতায় ভোলা ও টাঙ্গাইলে প্রাণ গেল 2 জনের। মাদারীপুরে হাতুড়ি পেটা আঙ্গুল কেটে নেয়ার অভিযোগ। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় হতে পারে কাল। আসামিদের সর্বোচ্চ সাজার আশা পরিবারের। রাজধানী ওয়ারী থেকে মুমূর্ষু অবস্থায় নবজাতক উদ্ধার। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। করোনার নতুন ধরনের নাম ওমিক্রন চরম উদ্বেগের কারণ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা। চট্টগ্রাম টেস্টে 4 উইকেটে 253 রান নিয়ে আজ আবার মাঠে নামবেন লিটন মুশফিক। প্রথম সেশন টিকে থাকার চ্যালেঞ্জ। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহানা আলম এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ভোলার দৌলতখানে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন যুবলীগের কর্মী। টাঙ্গাইলের নাগরপুরে সংঘর্ষে প্রাণ গেছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতার ছেলের। এই ঘটনায় আহত আরও 5 জন। মাদারীপুরের এক প্রার্থী কর্মীকে হাতুড়ি পেটা এবং আঙুল কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এদিকে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে প্রার্থীর সমর্থককে তুলে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ করেছে পরিবার। ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন নান্নু। শুক্রবার সমর্থকদের নিয়ে বিজয় মিছিল বের করেন তিনি। মিছিলটি ট্রলারে করে নাসির মাঝির ঘাটে পৌঁছালে হামলা চালানো হয় তাদের উপর। অভিযোগ ওঠে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিনের কর্মীরা এই হামলা চালায়। এ ঘটনায় যুবলীগ কর্মী খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে গুল্লি করছে। চেয়ারম্যান মহোদয়কে বাঁচাইতে যায় টিটু ভাই নিজে গুল্লি তার গায়ে নিয়ে সে মৃত্যুবরণ করছে। পরে নাসির উদ্দিন নান্নুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা। তখন আমরা নৌকাটা সাজিয়ে বাধা বাঁধে তখন স্পিড বোট দিয়ে ওরা অস্ত্র সব ওরা স্পোর্টও আইসে একটা আইয়া আমাকে পাইছে। আমার সাথে সাথে গুল্লি করতে আমি লাফিয়ে নৌকার তলে পড়ছি এবং স্পিড বোটটা ডুবিয়ে দেওয়ার পরে ওটি সব ফাঁসছে। টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নের রোববারের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষ বাধে। এতে মারা গেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল শেখের ছেলে তোতা শেখ। আহত 5 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসি মার পান্না অভিনয় একবার হুকুম দিছে যে বাড়িতে যা ধরে নিয়ে মাইয়ে থেয়েছো, 2-4টা মূল্যের সমস্যা নেই। তখন বাড়ির দিকে আসতে হয়েছে। আমরা বাড়ির নিচে তখন বাড়ির নিচে আইছে। আসার পর আমরা জান আত্মরক্ষা বাঁচার জন্য আমরা তখন লাঠিটা নিয়ে বাইরেছি। এদিকে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের ডিবি পরিচয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিল্লাল গাজীকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ করেছে তার পরিবার। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে পার পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, নির্বাচনী সহিংসতার পর এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন? আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি কিভাবে দেখছে? আসলে এই আপনি জানেন যে আগামীকালকে পাবনার 3টি উপজেলার ইউনিয়ন নির্বাচন এবং পাবনার বেড়া পৌরসভার কিন্তু একটি নির্বাচন রয়েছে। এখানে কিন্তু গত আমরা 15 দিন যাবৎ দেখতে পেয়েছি যে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভাতে কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু যেসব প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনে বিভিন্নভাবে অভিযোগ
নিবেদন করে কিন্তু আসছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়োজিত করেছেন। এর ফলে কিন্তু গত দুই দিন কিন্তু তেমন সংঘর্ষের কিন্তু আমরা খবর পাইনি। আমি গত কালকে পাবনার বেড়া সহ সাতিয়া এবং ঈশ্বরদী এলাকা ঘুরে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল নিয়োজিত রয়েছে। কারণ হচ্ছে আমরা জানতে চেয়েছিলাম তারা নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তারা জানিয়েছেন যে এই সহিংসতা যেন না হয় এবং কোন রকম বিশৃঙ্খলা যেন না হয়, সেই কারণেই কিন্তু এইসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত। আপনাকে বলে রাখি, পাবনার বেড়া যে পৌরসভার আগামীকাল নির্বাচন রয়েছে সেখানে কিন্তু বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেন কিন্তু নির্বাচন কমিশনকে অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে নিজেও কিন্তু তার নিজের নিরাপত্তা চেয়ে কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি আব্দুল বাতেনের বাড়িতে কিন্তু ডিবি থেকে শুরু করে পুলিশ কিন্তু তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। সরকার খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেনি, রাজনীতি থেকে মাইনাস করতে বিএনপি তাকে স্লো পয়জনিং করছে, এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিদেশে নয়, খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো হবে কিনা তা ভাবতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও তাকে সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে। তার চিকিৎসার নামে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সমুচিত জবাব দেয়া হবে। কারো চিকিৎসার নামে দেশ ও জনগণকে জিম্মি করা যাবে না। কোনো ইস্যু সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, খালেদা জিয়াকে স্লো পয়জনিং করলে তার কাছের লোকরাই করেছে। খালেদা জিয়ার কিছু হলে তার দায় বিএনপিকেই নিতে হবে। স্লো পয়জনিং যদি করে থাকে পাশের লোকরাই করতে পারে। হুকুমের আসামি শেখ হাসিনা হবে না, সেটা হলে ফখরুল সাহেব আপনি হবেন। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিঠে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর দৌড় চাপিয়ে যাচ্ছে। এদিকে শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতা বলে তাকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তাকে আবার কারাগারে ফেরত পাঠানো প্রয়োজন কিনা, সেটি এখন আমাদের ভাবতে হবে। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে ইস্যু করে বিএনপি তাকে বিদেশে পাঠাতে চায়, যাতে সেখানে বসে তিনি রাজনীতি করতে পারেন। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাকে দ্রুতই বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান তার। তবে আর দাবি না জানিয়ে সরকার পতনের আন্দোলনে জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার ছিল রোগ মুক্তি চেয়ে বাদ-জুমা দোয়ার আয়োজন। এতে যোগ দিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হাজির হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নামাজ শেষে সম্মিলিত মোনাজাতে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন বাইতুল মোকাররমের খতিব। এরপর বিএনপির উদ্যোগে মসজিদের দক্ষিণ প্লাজায় মোনাজাতে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতারা। পরে নেতারা দাবি করেন, আইনে কোনো বাধা না থাকলেও সরকার আইনের দোহাই দিয়ে বিদেশে চিকিৎসা সুযোগ থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করছে। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন
খারাপের দিকে যাচ্ছে। আজকে তারা রাজনৈতিক হিংসার পরিবর্তী হয়ে তারা আজকে নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। এদিকে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকার পতন আন্দোলনের কোনো বিকল্প নেই বলছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জনগণের এই আকুতি যদি আল্লাহ আমলের নেন, আমি বিশ্বাস করি খালেদা জিয়া জনগণের জন্য বেঁচে থাকবে, কারণ বেঁচে থাকবে না। সুতরাং আমার মনে হয় খালেদাদের চিকিৎসার দাবির চেয়ে সরকারের পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার। যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বানও জানান বিএনপি নেতারা। আমাদের এখন একটাই মনে পথ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা জানান তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা চলছে। এছাড়া কেন বারবার রক্তক্ষরণ হচ্ছে তা নির্ণয়ের সর্বোচ্চ চেষ্টা চলছে। খালেদা জিয়ার ডায়াবেটিস ও হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে। ক্রনিক লিভার রোগের সঙ্গে কিডনি রোগেও ভুগছেন তিনি। এসব কারণে শারীরিক দুর্বলতা বেড়ে যাচ্ছে। এ পর্যন্ত 3 দফা এন্ডোস্কোপি করা হয়েছে। হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দিচ্ছে বলেও জানিয়েছে চিকিৎসকরা। রাজধানীর ওয়ারী থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। গলির রাস্তা থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। শুক্রবার রাত 10:30টার দিকে ওয়ারীর রবিদাস পাড়ার এই গলিতে এক নবজাতককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের দাবি, ঘটনাস্থলের পাশের যে আবাসিক ভবন রয়েছে সেখান থেকে এই নবজাতককে ফেলে দেওয়া হয়েছে। আমার বড় ভাই এবং বড় বৌদি আর হচ্ছে ওই ভাতিজি সহ ওখানে গেছে, এখন এখানে শিশুটা ওইখানে আছে। উদ্ধারের পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। এরপরই ভবনের সামনে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা। তাদের দাবি, এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 3 তলার উপর থেকে একটা বাচ্চাকে ফেলানো হয়েছে, একদম জীবিত বাচ্চা, মানে কিছুক্ষণ আগে সেই এই পৃথিবীতে আসছে, একদম জীবিত বাচ্চাটা ফেলানো হয়েছে। এখন মহল্লার মধ্যে আমাদের মহিলা টয়লেট দেখেছে। উত্তেজিত জনতাকে পুলিশ বুঝিয়ে শান্ত করে। এরপর পুলিশের পক্ষ থেকে বলা হয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তারা। ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো, কিন্তু তারা যে ইস্যুটা সৃষ্টি করছে এটা রাইট অর রং এটা দেখতে হবে। এটা একটা তদন্তের ব্যাপার। এটা কিন্তু আপনারা জানেন যে এই বিষয়টা তদন্ত না করে আমরা কিছু মন্তব্য করতে পারি না। শুক্রবার রাতেই স্থানীয় থানার পুলিশ সদস্যরা ওই আবাসিক ভবনের কয়েকটি ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর পুলিশ জানায় নবজাতক উদ্ধারের রহস্য উদ্ঘাটনে তাদের তদন্ত অব্যাহত রয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় আসছে কাল। হত্যার 2 বছর পর এই রায় দেয়া হচ্ছে। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর কারো ফাহাদে পরিণতি না হয়, তাই আসামিদের সর্বোচ্চ সাজার আশা পরিবারের। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরার ফাহাদ। তখন সে তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র। সেই রোববার সন্ধ্যায় ছিল পড়ার টেবিলে। রাত 8:30টায় তাকে ডেকে নিয়ে যায় সহপাঠী ও বড় ভাইরা। পরে 5-6 ঘন্টা ধরে চলা নির্যাতনে মৃত্যু হয় তার। মরদেহ ফেলে রাখা হয় হলের সিঁড়িতে। পরদিনই ছাত্রলীগের 19 নেতাকর্মীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা। 2019 সালের 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি তা আমলে নেয় আদালত। 15 সেপ্টেম্বর 25 আসামির বিরুদ্ধে গঠন হয় অভিযোগ। তবে করোনার অচলাবস্থা, রাষ্ট্রপক্ষের ভুলে পুনরায় অভিযোগ গঠন, বিচারকের প্রতি আসামি পক্ষের অনাস্থার মতো কারণে বিচার বিলম্বিত হয়েছে বারবার। মামলার 60 সাক্ষীর মধ্যে 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত 4 মার্চ। 25 আসামির মধ্যে কারাগারে থাকা 22 আসামি নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়। পলাতক থাকায় 3 আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। 14 নভেম্বর বিচার শেষে 28 নভেম্বর রায়ের দিন নির্ধারণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2022 সালের এপ্রিলে স্নাতক পাশ
14 নভেম্বর বিচার শেষে 28 নভেম্বর রায়ের দিন নির্ধারণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2022 সালের এপ্রিলে স্নাতক পাশ করার কথা ছিল আবরারের। তাই মা বাবার চাওয়া যে সহপাঠী বড় ভাইরা বিদ্যাপীঠে এমন ঘৃণ্য কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, যাতে আমার মতো আর কোনো মাকে অদূর ভবিষ্যতে তার সন্তানের জন্য কষ্ট পেতে না হয়, এটাই সবার কাছে আমার অনুরোধ। আমার ছেলে মারা গেছে আজকে 2 বছর 2 মাস। 2022 সালে এপ্রিলে সে পাশ করে বের হতো, কিন্তু সেটা তো সেই আশা তার পূরণ হয় নাই। নরহত্যা, হত্যার পূর্ব পরিকল্পনা ও হত্যায় অংশগ্রহণের যে 3টি অভিযোগ আসামিদের বিরুদ্ধে আনা হয়েছে তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি সহকারে সকল দালিলিক সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার বিচার সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দীর্ঘ 2 বছর বিরতির পর আবার শুরু হতে যাচ্ছে দুদকের গণশুনানি। এবার সিলেটের সরকারি অফিসগুলোর দুর্নীতি অনিয়মের অভিযোগ শুনবে দুদক। এ বিষয়ে আগাম তথ্য নিচ্ছে দুদকের গোয়েন্দা দল। রোববার সিলেটের রেলাবি বাজারে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই গণশুনানি। দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের গুরুত্ব বেশি দেয় দুদক। দুর্নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হল দুদকের গণশুনানি। শুনানিতে সরকারি সেবা পেতে ভোগান্তি ও সংশ্লিষ্ট অফিসের দুর্নীতির কথা তুলে ধরার সুযোগ পান সাধারণ মানুষ। করা যায় প্রথম 4 মাস পানি পাই শীতকালে, পরবর্তী 4 মাস মোটেই পাই না, এর পরবর্তী 4 মাস অপ্রতুল পানি পাই। করোনার কারণে দীর্ঘ 2 বছর বিরতির পর দুদক আবার শুরু করেছে গণশুনানি। রোববার সিলেটে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ভুক্তভোগীরা সরাসরি কথা বলবে দুদকের সাথে। উপস্থিত থাকবেন দুদকের তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক। এখানে কমিশনার তদন্ত মহোদয় যাবেন, তার সাথে ডিজি প্রিভেনশন যাবেন, আরো কর্মকর্তারা যাবেন, স্থানীয় ডায়েট পরিচালক থাকবেন, উপপরিচালকরা থাকবেন এবং এটা বিভাগীয় শহরেই পরিচালনা করা হবে। শুনানিতে অনিয়ম সম্পর্কে জানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে মানুষের ভোগান্তি ও সমস্যা সমাধানের চেষ্টাও করা হবে। এছাড়া আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে তা অনুসন্ধান করবে দুদক। স্থানীয় যারা আছেন বা যারা মনে করেন যে এরকম সেবা নিতে গিয়ে ঝামেলায় পড়েছেন কিংবা হ্যারাসমেন্ট হয়েছেন, হ্যাসেলের মধ্যে পড়েছেন, তারা ওই গণশুনানিতে উপস্থিত থেকে তাদের অভিযোগ সরাসরি জানাতে পারবেন। সিলেটের গণশুনানিতে সরকারি অফিসের অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ পাওয়া যাবে তা 3 মাস পর আবার পর্যালোচনা করা হবে। পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে সরকারের বিভিন্ন খাতে অনিয়ম নিয়ে গণশুনানি আয়োজন করবে দুদক। আমি গত 1 বছর ধরে ফুটপাতে আপনাদের এখানে ঘুরতেছি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 ঘণ্টা পর গাজীপুরের টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এ বিষয়ে আরো জানাতে এবার গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে বা হতাহতের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস কি তথ্য জানিয়েছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে টঙ্গী মাজার বস্তির যে এলাকাটি রয়েছে, এখানে কিন্তু শত শত বস্তি রয়েছে এবং রাত 3টার কিছু পরে এই বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে আগুন কিন্তু দ্রুত বস্তির যে আশেপাশে অন্য যে পক্ষগুলোতে ছিল সেগুলোতে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর, উত্তরা সহ সদর দপ্তরের ইউনিট 15টি ইউনিট এখানে আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। আপনাকে যদি এখানে দেখাতে চাই যে এখানে কি পরিমাণ আসলে ঘর ছিল, সেগুলো আগুনে পুরো ছাই হয়ে গেছে। আপনাকে যদি দেখাতে চাই, এখানে কিন্তু যে শুধুমাত্র ঢেউ টিনগুলো রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আগুনে কিন্তু যে লেলিহান শিখা ছিল, সেই লেলিহান শিখায় কিন্তু ঘরের যে আসবাবপত্র ছিল, যে ব্যবহার্য জিনিসপত্র ছিল, কোনো কিছুই কিন্তু এখানকার বাসিন্দারা সরিয়ে ফেলতে পারেনি। যেহেতু আগুন 3টার পরে লেগেছিল, অনেকে ঘুমের মধ্যে ছিল,
যার কারণে আগুনের সূত্রপাত হওয়ার পর মানুষজন জেগে ওঠে এবং তারা কোনো মতো জীবন নিয়ে তারা ঘর থেকে বেরিয়ে যায়। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো আহত বা নিহতের খবর আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে এইখানে যে পরিমাণ মালামাল ছিল, আসবাবপত্র ছিল, কোনো কিছুরই কিন্তু আজকে আর অবশিষ্ট নেই, সবগুলি কিন্তু পুরো ছাই হয়ে গেছে। আমি এখানকার বাসিন্দার সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু এখানে যে তাদের সম্পদ হারানোর যে শোক সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। অনেকে কান্না ভেঙে পড়ছেন, কান্না করছেন, তাদের সর্বস্ব কিন্তু এখানেই ছিল। যে আপনি জানেন যারা সাধারণত বস্তিবাসী নিম্নবিত্ত পরিবার হয়ে থাকে এবং তারা সাধারণত বিভিন্ন শ্রমজীবী পেশার সাথে যুক্ত, তারা যে শ্রম দিয়ে যে সম্পদ করেছিলেন, যে আসবাবপত্র করেছিলেন, তার যে স্বপ্ন ছিল বেঁচে থাকার, সবগুলোই কিন্তু এখন আগুনে ছাই হয়ে গেছে এবং কোনো কিছুই আসলে তারা বের করতে পারেনি। তবে এখন পর্যন্ত কতগুলো ঘর পুড়েছে এবং কি পরিমাণ সম্পদের হানি হয়েছে সেই বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এবং তারা বলছেন যে বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং আসলে তদন্ত পরে বের করতে পারবেন যে কি কারণে এখানে আগুন লেগেছিল এবং আসলে কি পরিমাণ সম্পদ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল আগুনের সর্বশেষ। গাজীপুরের মাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 3.5 বছরে। 10 বছরের বেশি সময় পরও কাজের সার্বিক অগ্রগতি 33%। তবে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম অংশ 2023 সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশের অনেক জায়গায় বসে গেছে স্ল্যাব, কোথাও কোথাও উঠে গেছে পিলার। প্রকল্পের প্রথম অংশের কাজ শেষ করতে চলছে তোড়জোড়। সরকার নাকি এটাকে বলছে 2 বছরের মধ্যে শেষ করার জন্য। এর জন্য যে কোম্পানি বলতেছে যে 1 বছরের মধ্যে আমরা কাজটা হ্যান্ড ওভার করবো, আপনাদেরকে দ্রুত কাজ করতে হবে। রাজধানীর যানজট কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নানা জটিলতায় 10 বছরও শেষ হয়নি প্রকল্পের কাজ। সেতু কর্তৃপক্ষের হিসাবে 10 বছরেও প্রকল্পের সার্বিক দ্রুত অগ্রগতি 33.20 ভাগ, আর প্রথম ভাগের কাজের অগ্রগতি 71 ভাগ। আমাদের যে টার্গেট আছে সেটা 2023 জুন, ইনিশিয়াল যেটা ছিল সেটাই আছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমাদের 3 ট্রান্স, ফার্স্ট ট্রান্সে 71% হয়েছে। 6,000-এর মতো শ্রমিক আছে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন যে গতিতে কাজ এগুচ্ছে তাতে প্রকল্পের সময় ও ব্যয়ভার আরও বাড়বে। শুরুতে প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 8,703 কোটি টাকা। কাজের ধীরগতির কারণে বাড়ছে প্রকল্পের মেয়াদ, এতে ব্যয় দাঁড়িয়েছে 13,858 কোটি টাকা। বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতা কিন্তু আছে। এই সমন্বয়হীনতার কারণে প্রকল্পগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জে পড়ে যায় মাঠে যখন কাজটা গড়ায়। তো আমি বলবো এই ক্ষেত্রে আসলে সত্যি কথা যে আমাদের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই যেটা হয় সেখানে কিন্তু দুর্বলতা থেকে যাচ্ছে। পুরো প্রকল্পের কাজ হচ্ছে 3 ভাগে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকারের সব রকম তৎপরতার পরও রোহিঙ্গারা ক্রমশই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। জনগোষ্ঠীটি জঙ্গিবাদের সঙ্গেও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার 13 বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, রোহিঙ্গারা নিজেদের মধ্যে ক্রমশ সংঘাতে জড়িয়ে পড়ছে। দ্রুতই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা জালকে ফাঁকি দিয়ে জঙ্গিরা কোন রকম তৎপরতা চালানোর ক্ষমতা রাখে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। মায়ানমার থেকে আমাদের 11 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকেও জঙ্গির উত্থান হতে পারে, তারা ইজি প্রে হতে পারে এই টেররিস্টদের। আমরা সবসময় যেটা বলে আসছি, কাজেই এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয় তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে সংকটে পড়তে পারে দেশের রপ্তানি খাত। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক কোটামুক্ত সুবিধা হারালে প্রতিযোগিতায় পড়বে তৈরি পোশাক শিল্প। এই অবস্থায় প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে এখন থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
উন্নয়নশীল দেশের উত্তরণে এক একটি করে ধাপ পেরোচ্ছে বাংলাদেশ। সবশেষ জাতিসংঘের সুপারিশ পাওয়ায় এই কাজ এগিয়েছে আরো বড় ধাপ। এখন শুধুই ক্ষণগণনা। এই অবস্থায় সবচেয়ে বেশি আলোচনায় দেশের অর্থনীতি, বিশেষ করে রপ্তানি বাণিজ্যের ভবিষ্যৎ। প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের জায়গা করে নিতে কতটা সক্ষমতা অর্জন করেছে দেশের শিল্প খাত। গবেষণা সংস্থা সিপিডি বলছে, এলডিসি থেকে উত্তরণের পর দেশের রপ্তানি 8 থেকে 10% কমতে পারে। এতে বছরে প্রায় $250 কোটি সমপরিমাণ রপ্তানি আয় কমবে। আফটার এলডিসি গ্রাজুয়েশন আমাদেরকে আদার দেন গার্মেন্টস আমাদেরকে অন্যান্য সেক্টরকে বাড়াতে হবে, আমাদের এক্সপোর্টটাকে বাড়ানো দরকার, ডাইভার্সিফাই করা দরকার। আমাদের অনেকগুলি সেক্টর কিন্তু পটেনশিয়াল আছে। অর্থনীতিবিদরা বলছে, দেশের শিল্প খাত এখনো এলডিসির জন্য প্রস্তুত নয়। শুল্ক সুবিধার কারণে তারা যথেষ্ট সুরক্ষিত। তাই এখন থেকেই দেশীয় পণ্যের উৎপাদন ও মান বাড়িয়ে টিকে থাকার প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতিটা আরো জোরালো করতে হবে। আমাদের যে ব্যক্তি খাত যারা প্রোটেক্টেড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছে তাদেরকে সবল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড ফেস করতে হবে এবং সেই জন্য প্রস্তুতি নিতে হবে। চিরকাল সরকার তাদেরকে সাপোর্ট দিয়ে প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না। একটা দক্ষতা, উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায়, প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় আমাদের উত্তরণ করতে হবে। সেই জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। সরকার একটা হাই লেভেল কমিটি করেছেন, 7টা সাব কমিটিও আছে। এলডিসি উত্তরণ পরবর্তী মসৃণ ও টেকসই বাণিজ্য ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতকে প্রয়োজনীয় নীতি কৌশল তৈরির পরামর্শ বিশ্লেষকদের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তরুণরা পারবে মানবিক মূল্যবোধ ও কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে। শুক্রবার রাতে কক্সবাজারে তরুণদের সম্মাননা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। ইনানীর রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ও সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ সহ অনেকে বক্তব্য রাখেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 10 ক্যাটাগরিতে 10 তরুণকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। বরিশাল কর অঞ্চলে 5 বছরে করদাতা বেড়েছে 1.5 লাখের বেশি। আয়কর আদায় বেড়েছে দ্বিগুণের বেশি। সাধারণ মানুষের আয় ও সেই সাথে সচেতন হওয়ায় কর আদায় বাড়ছে বলছে কর বিভাগ। তবে কর আদায় বাড়ার সাথে সাথে মানুষের জীবনমান বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। বরিশাল বিভাগে 6 জেলা নিয়ে 2001 সালে গঠিত হয় বরিশাল কর অঞ্চল। সে বছর করদাতা ছিল 20,311 জন। বছরে কর আদায় হতো 24 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে করদাতার সংখ্যা দাঁড়িয়েছে 2,36,363 জনে। কর আদায়ের পরিমাণ 693 কোটি টাকা। অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কর দিতে আগ্রহ বাড়ছে। সেবা আরও তৃণমূলে পৌঁছে দিলে এ সংখ্যা আরও বাড়বে বলছেন করদাতারা। জমি কিনতে গেলে, সঞ্চয়পত্র করতে গেলে টিএন জমা দিতে হয়। আসলে এই টিএন করেই এই কাজগুলো করতে হয়। আর এই টিএন করার কারণেই তাকে আসলে সরকারের কাছে জবাবদিহি তার আওতায় আসতে হয়। জেলা পর্যায়ে থেকে যদি উপজেলা পর্যায়ে এই সেবা দান প্রক্রিয়াটা চলমান থাকতো তাহলে দেখা যেত যে আরো এই বিষয়গুলো অনেক সহজ হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, জনগণের কাছ থেকে কর আদায়ের সাথে সাথে বাড়াতে হবে তাদের জীবনমান। এছাড়াও কর আদায় বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উপর জোর দেন তারা। সুযোগ সুবিধা, অবকাঠামো, শিল্পের জ্বালানি এবং এই যে কর পদ্ধতির যে পদ্ধতিটা, এটা সহজীকরণের কিন্তু একটা দাবি রাখে জনগণের। এই যে বরিশাল অঞ্চলের অবকাঠামো বাড়াতে হবে, গ্যাস আনতে হবে, জ্বালানি দিতে হবে শিল্প উদ্যোক্তাদের, এবং সেখানে একটা সহজীকরণ প্রক্রিয়ার অবতারণা করতে হবে। কর বিভাগ বলছে, 46টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা সত্ত্বেও 4 বছরে বরিশাল কর অঞ্চলে গড় প্রবৃদ্ধির হার 17.45%। আমরা করদাতাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি এবং ওনারাও আমাদেরকে সাহায্যের হাত, অর্থাৎ তারা নেশাকে ঘোরার জন্য তাদের আয় অনুযায়ী, সাধ্য অনুযায়ী তারা ট্যাক্স দিয়ে যাচ্ছেন। আশা রাখি সামনের দিনগুলোতে করদাতাগণ আমাদেরকে, সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। এবছর বরিশাল অঞ্চলে কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 700 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোরের অভয়নগরে ইপিজেড নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। সম্প্রতি প্রকল্পটি একনেকে চূড়ান্ত হয়। এই ইপিজেড নির্মিত হলে কর্মসংস্থান হবে অন্তত 1.5 লাখ মানুষের। সুফল পাবে আরো কয়েক লাখ মানুষ। অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় চাষাবাদ অনুপযোগী জলাবদ্ধ খালে নির্মাণ করা হবে যশোর ইপিজেড। নভেম্বরের শুরুতে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়।
অভয়নগরের মাগুরা, রাজাপুর, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, আরাজি বাহিরঘাট, বালিয়াডাঙ্গা, মহাকাল ও আমডাঙ্গা মৌজা থেকে 503 একর জমি অধিগ্রহণ হবে। এই ইপিজেড নির্মাণ হলে ভবদহ পাড়ের অন্তত 5 লাখ মানুষের জীবনযাত্রা বদলে যাবে। সরকার এই প্রকল্পটা বাস্তবায়ন করে তাহলে এলাকার লোক কিছু না হলে অন্তত কর্ম করে খেতে পারবে। ধন্যবাদ জানাই এই ইপিজেড দেওয়ার জন্য। এই এলাকার দুঃখ দুর্দশা লাঘব হবে, এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে, এলাকার বেকার যুবকরা এখানে কাজ পাবে। জেলায় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নে এই উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে কর্মসংস্থান হবে কমপক্ষে 1.5 লাখ মানুষের। এখানে আমদানি রপ্তানি শিল্পায়ন হবে এবং ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধ এলাকার মানুষ যারা এই মুহূর্তে কষ্ট পাচ্ছে তাদের জলাবদ্ধতা নিরসন হবে এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সহ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে। এই ইপিজেডে চাকুরি সহ সব ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছে সচেতন মহল। যেহেতু অভয়নগর উপজেলায় হচ্ছে, অভয়নগর উপজেলার জনগণ তাদের দাবিটা বেশি এবং চাকরির ক্ষেত্রে অভয়নগরের তরুণ যুবক বেকার ছেলেদের অগ্রাধিকার দিতে হবে। এখানে সস্তায় লেবার পাবে, এই লেবার দিয়ে যে প্রোডাকশনটা করতে পারবে সেটা বিশ্ববাজারে কম্পিটিশন করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা আমাদের বিনিয়োগকারীদের পক্ষে সহজ হবে। যেটা বিনিয়োগকারী যেমন এক উপকৃত হবেন, সেভাবে দেশও অর্থনীতি সমৃদ্ধ হবে। ঢাকা ও চট্টগ্রামের আদলে গড়ে তোলা হবে যশোর ইপিজেড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গম পাহাড়ের কিনার ধরে হেঁটে চলা, আঁকাবাঁকা ঝিরিপথে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে শতাধিক ঝর্ণা। এমন সৌন্দর্য আবিষ্কারের নেশায় ছুটে চলা তরুণদের হাত ধরে এগিয়ে চলছে দেশের অ্যাডভেঞ্চার ট্যুরিজম। দুর্গম এলাকায় পর্যটনের সম্ভাবনা বিদেশিদের কাছে তুলে ধরা গেলে বাড়বে বৈদেশিক মুদ্রার আয়। সবুজে মোড়ানো দু পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা আঁকাবাঁকা নদী, ছোট্ট ট্রলারে চড়ে 8 তরুণের দুঃসাহসিক অভিযান। গন্তব্য বান্দরবনের আলীকদম উপজেলার রেমবুকপাড়া। যাত্রাপথে চোখ আটকাবে মেঘ, পাহাড় আর ঝর্ণার মিতালিতে। মোরং সম্প্রদায়ের বাড়িতে রাত কাটিয়ে ক্রাতং ও পালংখিয়া ঝর্ণার সৌন্দর্যে বিমোহিত তরুণরা। আন্ধারমানিক পৌঁছাতেও নিতে হবে আরো বেশি চ্যালেঞ্জ। পালংখিয়াং, তৈনখাল, সাঙ্গু আর মাতামুহুরির সৌন্দর্য আবিষ্কার করতেই লেগে যাবে 5 থেকে 6 দিন। তবে ঝুঁকি থাকায় এসব স্থানে সহজে ভ্রমণের অনুমতি নেই পর্যটকদের। আমাদের কাছে তাবু নেই, কিন্তু আমাদের একটা প্ল্যান আছে। আমরা যদি ইনশাল্লাহ সময় করলে আমরা কালকে রাতটা আমরা খোলা আকাশের নিচে কাটাবো, যাজা করতে পারবো। সিকিউরিটির ব্যবস্থা করে যদি এটা ওপেন করে দেয় সরকারিভাবে, যেরকম আমরা কিউকডং বগালেক যাই, ওইভাবে ওপেন করে দিলে দেখা যাবে যে আরো বেশি টুরিস্ট আসবে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, দেশের 3 পার্বত্য অঞ্চলেই অ্যাডভেঞ্চার ট্যুরিজমে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হবেন। সুনির্দিষ্ট একটা নীতিমালা যদি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য তৈরি করা যায় এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমে কোনো পর্যটক সেখানে বেসিক্যালি এই সুবিধাটি নেওয়ার পূর্বেই যদি নির্দেশিকাটি তার হাতে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পর্যটন অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাংলাদেশে অনেক দূর এগিয়ে যাবে। ট্যুরিজম বোর্ড বলছে, অ্যাডভেঞ্চার ট্যুরিজমে তরুণদের আগ্রহ থাকায় একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। এছাড়াও দুর্গম এলাকায় রাত্রি যাপনের সমস্যা থাকায় হোম স্টে সার্ভিস চালু করছেন তারা। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে মানুষ যাচ্ছে, কোনো অসুবিধায় পড়ছে কি পড়ছে না, তাদের সুবিধা দেওয়ার জন্য আরও কি করা যায়। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকেও আমরা এর সঙ্গে সম্পৃক্ত করেছি। ডেফিনেটলি লোকাল গভর্নমেন্ট বডি যারা আছে, ইউপি চেয়ারম্যান অ্যান্ড মেম্বার, তারাও এর ভিতরে ইনভলভ হয়েছে। পর্যটন কর্পোরেশনের তথ্য মতে দেশে ঘুরে বেড়ানো পর্যটকদের 40 ভাগই তরুণ, যাদের বেশিরভাগই পছন্দ অ্যাডভেঞ্চার ট্যুরিজম। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা জেলা পঞ্চগড়ে এবার আকাশ মেঘমুক্ত থাকায় দেখা যাচ্ছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর জুড়ে তেঁতুলিয়া মহানন্দার পার থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকেরা। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে রূপ বদলাতে থাকে কাঞ্চনজঙ্ঘা।
কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রং নিয়ে হাজির হয় হিমালয় পর্বতমালার অন্যতম এ চূড়া। তেঁতুলিয়ার ডাকে বাংলো এলাকার মহানন্দার নদীর পাড় থেকে বেশ কাছাকাছি, ধরা দেয় পর্যটকদের চোখে। এবারও এর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সুন্দর লাল আভার একটা মানে শৃঙ্গ, পর্বত শৃঙ্গ, এটা আসলে অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না কেমন। অনেক সময় আমাদের ঠান্ডা উপভোগ করার জন্য হিমালয় যাই বা নেপাল যাই, কিন্তু এখানে এসে মনে হলো যে আমার ওইসব জায়গায় দরকার নাই, আমি এখান থেকে অনেক ঠান্ডা উপভোগ করলাম। সাদা তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার পাশাপাশি পঞ্চগড় আর তেঁতুলিয়ার শীতের আমেজও পর্যটকদের কাছে হয়ে ওঠে উপভোগ্য। পর্যটকরা যত বেশি আসবেন আমাদের পঞ্চগড়ের অর্থনৈতিক অবস্থা তত বেশি উন্নতি হবে, এখানকার কর্মসংস্থান বাড়বে, এখানকার যে ব্যবসা বাণিজ্য সেগুলো বৃদ্ধি পাবে, সর্বোপরি এখানকার আর্থসামাজিক উন্নয়নে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা আর মহানন্দা থেকে পাথর উত্তোলনের দৃশ্য ছাড়াও চা বাগানের সৌন্দর্য নজর কাড়ে পর্যটকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে মাঠ ও ঘাট। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। আর শফিকুল, পঞ্চগড়ের তাপমাত্রা কি কমেছে কিনা, আবহাওয়া অফিস থেকে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? জি, পঞ্চগড়ে আসলে শীতের বর্তমান যে আমেজ বিরাজ করছে, এটি আমরা মনে করছি যে পর্যটনেরই এটি একটি অংশ। তার কারণ এই পর্যায়ের এই বর্তমান মৌসুমে এই সময়ের শীত কিন্তু আসলেই উপভোগ্য। আর নিউজের মধ্যে বলা হলো যে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার সর্বোচ্চ, হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যেটা কাঞ্চনজঙ্ঘা, এই ঠিক এই সময়ে কিন্তু দেখা যায়। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত, অর্থাৎ গোটা নভেম্বর মাস জুড়েই কিন্তু কুয়াশা একটু কম থাকে, আকাশ মেঘমুক্ত থাকে। সে কারণেই কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড় থেকে বেশ কাছাকাছি দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময় কিন্তু উপযুক্ত স্থান তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলোর কাছাকাছি যে মহানন্দা নদী, মহানন্দার পার থেকেই অসংখ্য পর্যটক প্রতি বছর এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখে। তো এবার আমরা দেখেছি যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আসলে প্রতিদিন দেখা যাচ্ছে না, কিছুটা মেঘের কারণে এবং ঘন কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা প্রতিদিন দেখা যাচ্ছে না। তো পর্যটকরা দেশের বিভিন্ন এলাকার থেকে আসছে, তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে পঞ্চগড় আসলে একটি শীতপ্রবণ এলাকা, এখানে শীতও একটি উপভোগ্য বিষয়। সে কারণে দেশের বিভিন্ন এলাকার থেকে পর্যটকরা এই শীত উপভোগ করতে ছুটে আসছে। আমি গতকালকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে কথা বলেছি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড় এবং তেঁতুলিয়ায় 14.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। তো এ সময় আসলে প্রতি বছর এ সময় আমরা দেখি দেশের বিভিন্ন জেলার থেকে অসংখ্য পর্যটক পঞ্চগড়ে ঘুরতে আসেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন এলাকায় তারা অবস্থান করেন। তেঁতুলিয়ার ডাকবাংলো সহ বিভিন্ন রিসোর্ট সেখানে রয়েছে। বেসরকারি উদ্যোগে যেগুলো আবাসিক ব্যবস্থা করা হয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখছি কানায় কানায় ভর্তি থাকছে পর্যটকরা। তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে পঞ্চগড়ে এই সময় অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর এই 2 মাস পর্যটনের উপযুক্ত সময়। এই সময় এসে তারা পঞ্চগড়ে একটা দারুণ একটা অনুভূতি নিয়েই তারা ফিরে যাচ্ছেন। পঞ্চগড়ের আবহাওয়া এবং শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার ধরনের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। একে চরম উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীরা বলছেন এখন পর্যন্ত নতুন ধরন নিয়ে তেমন কিছুই জানা যায়নি যা উদ্বেগের। নতুন ধরনের কারণে 7টি দেশ থেকে ফ্লাইট বাতিল ঘোষণা করতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে সেই দেশে জরুরি ভিত্তিতে ফ্লাইট বাতিলের মত দিয়েছে ইউরোপীয় কমিশন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, আফ্রিকার 8টি ও যুক্তরাজ্য 6 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাউথ আফ্রিকার, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলের করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরু করেছে জনসন অ্যান্ড জনসন। একই সাথে টিকার কার্যকারিতা নিয়ে কাজ চালাচ্ছে মডার্না। প্রতিষ্ঠানটি জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে ফল প্রকাশ করতে পারবে তারা। এছাড়াও যদি বুস্টার ডোজ ওমিক্রন মোকাবিলায় ব্যর্থ হয় তবে আরও একটি ডোজ দেওয়ার প্রস্তাব দিতে পারে মডার্না।
এদিকে ইউরোপিয়ান রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র শুক্রবার সতর্ক করে জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে নতুন এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। লিটন মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে স্বস্তিতে বাংলাদেশ। এই দুই অভিজ্ঞ ব্যাটারের পারফরম্যান্সে মুগ্ধ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। লক্ষ্য বড় করতে লিটন মুশফিকের উইকেটে থাকা জরুরি মনে করেন এই প্রোটিয়া। দ্বিতীয় দিনে শুরুটা আত্মবিশ্বাসী হবে বিশ্বাস প্রিন্সের। স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রথম দিন শেষ মুশফিক লিটনের। সাগরিকায় পঞ্চম উইকেটে সর্বোচ্চ 204 রানের পার্টনারশিপ। খাদের কিনারা থেকে টাইগারদের ঘুরে দাঁড়ানোর গল্প। বিতর্ক সঙ্গী করে পাহাড় সম চাপ জয় লিটনের। আগের 25 টেস্টের আক্ষেপ ভুলেছেন অভিষেক সেঞ্চুরিতে। লিটনের মতোই মুশফিকের গল্প। টি-20তে বিশ্রাম বিতর্ক তাতিয়ে দিয়েছে মিস্টার ডিপেন্ডেবলকে। সতীর্থদের শেখালেন টেস্ট ক্রিকেটের মানসিকতা। 190 বলে সাজানো 82 রানের ইনিংস। সেঞ্চুরির দ্বার প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল। মুমিনুলের 1203 রান টপকে সাগরিকার সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক। Mushfiq was very patient at the start. Obviously, he's an experienced player. মুশফিক টেস্ট ক্রিকেটে দুর্দান্ত। সাদা পোশাকে কিভাবে খেলতে হয় ও জানে। পরিস্থিতি বুঝে খেলার মতো ওর মধ্যে অভিজ্ঞতা আছে। ওর মতো লিটনও দারুণ খেলেছে, কোনো ঝুঁকি না নিয়ে উইকেটে টিকে থেকেছে, সাথে রানের গতিও বাড়িয়েছে। দুই সেশনে উইকেট না হারানো বাংলাদেশের জন্য স্বস্তি। দ্বিতীয় দিনে তাই সুবিধাজনক অবস্থানে থেকে শুরু করবে টাইগাররা। সংগ্রহ বড় করতে ভরসা মুশফিক লিটন। দুই ইনফর্ম ব্যাটারের উপর অনেকটা নির্ভর করছে স্বাগতিকদের ভাগ্য। কত রান করবে সেটা বলা মুশকিল, তবে আশা করব যাতে মুশফিক লিটনের মতো ইনিংস দীর্ঘ হয়। ওদের ইনিংস ম্যাচের গতিপথ তৈরি করে দেবে। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হবে আশা করি। মুশফিক লিটন বীরত্বে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগারদের। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলেও পাকিস্তানকে চাপে রাখতে পারবে মুমিনুলের দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স পাকিস্তানি ক্রিকেটারদেরও সমীহ কুড়িয়েছে। মুশফিক লিটনের দুর্দান্ত জুটিকেই পুরো কৃতিত্ব দিলেন পাক পেসার হাসান আলী। यही था कि अगर हमारी बॉलिंग आती है तो हम अप फ्रंट से जो है विकेट्स लेंगे, स्ट्राइक लेंगे और जिसमें हम সেটাতে সফল হলেও পরের সময়টুকু মুশফিক লিটন যেভাবে ব্যাট করেছে তাতে কৃতিত্ব দিতেই হবে। প্রথম সেশনের পর বল ভালোভাবে ব্যাটে আসছিল, আমরা ব্রেক থ্রু পাইনি। এটাই টেস্ট ক্রিকেট, ক্ষণে ক্ষণে রং বদলাবে। উইকেট নিতে আমাদের ঠিক জায়গায় বল করে যেতে হবে। স্বাধীনতা কাপ দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ উত্তর বারিধারা। দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে। আসলে সবগুলো ম্যাচই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। দীর্ঘ অপেক্ষার পালা শেষ। 3 বছর পর মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ। প্রস্তুত বাফুফে, ফুটবলাররাও তৈরি নিজেদের সেরাটা দিতে। 2012-তে হ্যাট্রিক শিরোপা জিতেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। এরপর থেকে যেন অনেকটাই মলিন। সবশেষ আসরে স্বাধীনতা কাপের শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরার কাছে হেরে। সময় বদলেছে দলের খেলোয়াড়। শিরোপা ছাড়া আর কিছুই ভাবছে না শেখ রাসেল। বিকেএসপিতে প্রায় মাসখানেক কন্ডিশনিং ক্যাম্প। আত্মবিশ্বাসী জুয়েল রানারা। উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে তারা। শেখ রাসেল টিম চ্যাম্পিয়ন টার্গেট করে টিম করেছে। এখানে কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার এসেছে, যেমন সাদউদ্দিন রহমত এবং সুহাগ মুক্তিযোদ্ধা থেকে ইমন, এবং আমাদের ফরেন কালেকশনও ভালো। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা সবাই যদি মাঠের ভিতরে ভালো পারফরমেন্স করতে পারি তো অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। দিনের দ্বিতীয় ম্যাচে অচেনা বিমান বাহিনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সোলোমন কিং। শঙ্কা আছে ইয়াসিন ও রায়হানকে নিয়েও। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, খেলাটা হবে 11 জনের বিপক্ষে 11 জনের। 3 সপ্তাহ ধরে অনুশীলন করছি, সবাই আত্মবিশ্বাসী। জয় দিয়েই মৌসুম শুরু করতে চাই। স্বাধীনতার 50 বছর উপলক্ষে পুরনো রেওয়াজ পাল্টে গেল। মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপ আয়োজন করছে বাফুফে। অংশ নিচ্ছে সার্ভিসেস 3টি দল সহ বিপিএল এর 12টি দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নানা সংকটে দেশের প্রাচীনতম প্রত্নসম্পদ সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর। পর্যাপ্ত জায়গা না থাকায় বারান্দা আর খোলা আকাশের নিচে রাখা হয়েছে মূল্যবান প্রত্ন নিদর্শন। এতে প্রতিষ্ঠার পর থেকে জাদুঘরে সংরক্ষিত প্রায় ৩,০০০ দুর্লভ বস্তু হারিয়েছে। কর্তৃপক্ষ বলছে জাদুঘরের উন্নয়নে অবকাঠামো নির্মাণ সহ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কালের সাক্ষী রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যর স্মারকটি প্রাচীন স্থাপত্য শিল্পের সবচেয়ে বড় সম্ভার। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাস, সংস্কৃতি আর প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা এই জাদুঘরটি। তবে সময়ের ব্যবধানে এই জাদুঘরের সংগ্রহ বাড়লেও অরক্ষিত হয়ে পড়েছে প্রত্নসম্পদ। বরেন্দ্র জাদুঘরের 11টি গ্যালারিতে প্রত্নসম্পদ সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। গ্রন্থাগার ভবনের নিচে পড়ে আছে অনেক নিদর্শন। মূল কমপ্লেক্সের ভেতরে পাহারা থাকলেও খোলা জায়গা পুরোটাই রয়েছে অরক্ষিত। এখানে অবশ্যই সিকিউরিটিটা আর একটু স্ট্রং থাকা দরকার, কারণ 2-4 জন যদি হামলা করে কোনো কিছু নিয়ে যায়, এখানে প্রোটেক্ট করার মতো কেউ নেই। প্রতিটা নিদর্শনের কাছে কোনো লোক নেই, যদিও লেখা আছে ছবি তোলা নিষেধ, মানুষ চাইলেই ছবি তুলতে পারবে। জাদুঘরটিতে বর্তমানে প্রত্নতত্ত্ব রয়েছে 16,788টি। কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠার পর থেকে হারিয়ে গেছে প্রায় 3,000 প্রত্নতত্ত্ব। এই মিউজিয়ামে যে সমস্ত নিদর্শন সংরক্ষণ করা হচ্ছে সেগুলো আমাদের জাতিসত্তার পরিচয়, এগুলো আমাদের ঐতিহ্যের স্মারক। সুতরাং এর মূল্য টাকা পয়সা দিয়ে হবে না। তবে জাদুঘরের অবকাঠামো উন্নয়ন, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রত্নতত্ত্বের ডিজিটাল গ্যালারি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জাদুঘরের পরিচালক। পুরাতন ভবন যেটা অনেক সময় পুরাতন হয়ে গেছে, জলজনিত প্লাস্টার করা, রং করা, সিসিটিভি ক্যামেরা করা, এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরে এই সমস্ত কাজ শুরু হয়ে যাবে। 1910 সালে স্থাপিত জাদুঘরটি 1964 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।